আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। 27 তারিখ তোমাদের যাদের ইতিহাসের পরীক্ষা রয়েছে, আজকের ভিডিওতে এই ইতিহাসের লাস্ট মিনিটের সাজেশন কিন্তু আমরা আপলোড করব। টেস্ট পরীক্ষার আগে আমরা একটি সাজেশনের ভিডিও আপলোড করেছিলাম। প্রত্যেকটা স্কুলের যে প্রশ্নপত্র সেটা কিন্তু ওই সাজেশন থেকে হুবহু কমপ্লিট কমন এসেছিল। এই যে সাজেশন করেছি আমরা কিছু প্রশ্ন বাদ দিয়েছি, আবার কিছু প্রশ্ন নতুন করে অ্যাড করেছি। তাই অবশ্যই সাজেশনটা তোমাদের দেখতে হবে। যে প্রশ্নগুলো এখনো তৈরি হয়নি তোমরা অবশ্যই তৈরি করে নিও, কারণ এর বাইরে আর কোনো প্রশ্ন হতেই পারে না। এর পরবর্তীকালে অর্থাৎ আমি সকালের দিকে আরেকটি ভিডিও আপলোড করব, যেখানে বিগত 5 বছরের তোমাদের এমসিকিউ এবং এসিকিউ এর প্রশ্ন এবং উত্তর থাকবে, এবং ওই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ ফ্রি পিডিএফ থাকবে, কোনো পাসওয়ার্ডও তোমাদের লাগবে না। ওটা কিন্তু অবশ্যই দেখে নেবে। এবং আমার এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করি কারোর কাছে কোনো নোটিফিকেশনই পৌঁছায় না, তাই তোমরা চেষ্টা করবে ভিডিও চ্যানেলে এসে ভিডিও সেকশনে গিয়ে একবার চেক করে নেবে, এবং তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে এবং বেশি বেশি করে শেয়ার করবে, তাহলে চ্যানেলের ভিডিওর আস্তে আস্তে কিন্তু রিচ বাড়বে। আর এই যে সাজেশনের ভিডিওটা দিচ্ছি প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখে যাও, এর বাইরে প্রশ্ন হতে পারে না। তো চলো আমরা প্রথমে সাজেশনটি দেখে নিই। উচ্চ মাধ্যমিক 2024 ইতিহাস লাস্ট মিনিট সাজেশন, পূর্ণমান 80, সময় 3 ঘন্টা 15 মিনিট। প্রথম অধ্যায় থেকে কিন্তু কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে একবার দেখো। 1 নম্বরের প্রশ্ন হচ্ছে জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বরের প্রশ্ন জাদুঘর বলতে কি বোঝো? জাদুঘর বা মিউজিয়ামের প্রকারভেদ আলোচনা করো। দেখো এই দুটো প্রশ্নতে আমি কিন্তু 3টে করে স্টার চিহ্ন দেওয়া হয়, অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে একটা কিন্তু এবছরে আসার চান্স রয়েছে 99%। যদি না আসে দেখো 3 আর 4 কিন্তু আসলেও আসতে পারে। 3 নম্বর প্রশ্ন অতীত স্মরণ করার ক্ষেত্রে কিংবদন্তি বা মিথ এবং স্মৃতিকথার ভূমিকা আলোচনা করো। আর 4 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি আলোচনা করো। এই 4টি প্রশ্ন তোমাদের পড়তে হবে। তার মধ্যে আমি বলবো প্রথম দুটো প্রশ্ন কিন্তু অবশ্যই পড়ে যাও, একদমই কিন্তু ছেড়ে এসো না। এই দুটো প্রশ্ন পড়ে যাও, এর মধ্যে একটা আসার চান্স সবথেকে বেশি রয়েছে, ঠিক আছে? চলো দ্বিতীয় অধ্যায় দেখো, ঊনবিংশ ও বিংশ শতকে ঔপনিবেশিকতাবাদ ও সাম্রাজ্যবাদ প্রসার। 1 নম্বরের প্রশ্ন উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ সম্পর্কিত হবসন লেনিন তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বরের প্রশ্ন থেকে নাও সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো? এর সাথে সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 3 উপনিবেশবাদ বলতে কী বোঝো? এর সাথে উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের সম্পর্ক আলোচনা করো। ঠিক আছে, এই 3টে প্রশ্ন এখান থেকে দিয়েছি। সবার থেকে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নটি হয়ে গেল। তো তৃতীয় অধ্যায় 1 নম্বরের প্রশ্ন ক্যান্টন বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল? এই বাণিজ্যের অবসান কেন হয়? হলো। 2 নম্বর প্রশ্ন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও। 3 নম্বরের প্রশ্ন ভারতে রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। এখান থেকেও মাত্র 3টি প্রশ্ন আমরা দিয়েছি, এবং 1 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। 3টে করে কিন্তু আমরা স্টার চিহ্ন দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, চলে আসছে এবারে আমাদের 4 নম্বর অধ্যায় হচ্ছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখানে আমরা 5টা প্রশ্ন দিয়েছি। 1 নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন দেখো চীনের 4 মে আন্দোলনের কারণগুলি আলোচনা করো, এই আন্দোলনের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের। আর 3 নম্বরের প্রশ্ন হচ্ছে ঔপনিবেশিক শাসনকালে আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নটিও কিন্তু ভালোভাবে দেখেছো, কিন্তু এটাও কিন্তু এবছর আসতে পারে। 4 বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এবং এর সীমাবদ্ধতা লেখো। 5 নম্বরের প্রশ্ন শিক্ষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। ওকে, চলো 5ম অধ্যায় 1 নম্বরের প্রশ্ন 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের প্রেক্ষাপট বৈশিষ্ট্য ও শর্তাবলী হবে আলোচনা করো। ভালো করে প্রশ্নটা পড়ে যাও। 2 নম্বরের প্রশ্ন মিরাট ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপট আলোচনা করো, এই মামলাটির পরিণতি কী হয়েছিল। 3 লগ্ন চুক্তির শর্তাবলী উল্লেখ করো, এই চুক্তির গুরুত্ব আলোচনা করো। 4 রাওলাট আইনের উদ্দেশ্য কী ছিল? গান্ধীজি কেন এই আইনের বিরোধিতা করেছিল? আর 5 দেখো 1909 খ্রিস্টাব্দে লর্ড মিন্টো সংস্কার আইন
এর প্রধান বৈশিষ্ট্য গুরুত্ব আলোচনা করো। দেখো 5টা প্রশ্ন, তার মধ্যে 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর, এই 3টে প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ভালোভাবে তৈরি করে যাও। ষষ্ঠ অধ্যায় 1 নম্বর প্রশ্ন, হোচিমিনের নেতৃত্বে ভিয়েতনামের মুক্তিযুদ্ধের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2, ক্রিপস মিশনের প্রস্তাবগুলি আলোচনা করো। ক্রিপস মিশনের ব্যর্থতার কারণ আলোচনা করো। 3, 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 4, 1946 খ্রিস্টাব্দের নৌবিদ্রোহের কারণ ও তাৎপর্য লেখো। 5, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কি? এই পরিকল্পনার বিষয়ে ভারতীয় নেতৃবৃন্দের কি মনোভাব ছিল? সপ্তম অধ্যায় 1, ঠান্ডা লড়াই বলতে কি বোঝো? ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ভিত্তি ব্যাখ্যা করো। 2, জোট নিরপেক্ষ নীতি কী ছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্দেশ্য আলোচনা করো। 3, কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পরিচয় দাও। 4, কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। এখান থেকে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। 1 নম্বর 2 নম্বর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অষ্টম অধ্যায় এবং লাস্ট অধ্যায়টা, এখানে 3টি প্রশ্ন অবশ্যই পড়ে যাবে, 3টি পড়লে একটা এখান থেকে আসবে। 1 হচ্ছে সার্ক কীভাবে গঠিত হয়েছিল, এর উদ্দেশ্য লেখো। 2, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব আলোচনা করো। 3, উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। আশা করা যায় তোমরা সাজেশনটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। তোমরা নিজেরাই বুঝতে পারছো যে এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না। ভালো করে প্রশ্নগুলো তৈরি করো। আর যদি ভিডিও ভালো লাগে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পরীক্ষা দিও।